কান্নাড়া মুভি ব্যাপারে আপনারা কতটুকু জানেন আমি জানি না, বাট এই ইন্ডাস্ট্রি থেকে বড় বড় আর ভালো মানের মুভি বের হয়েছে, যেমন কেজিএফ, কান্তারা, 7-7, চার্লি, সপ্তাসাগরদা চেইল্লো, সাইড এ বি, এমন আরও অনেক। বলিউডের কত মুভির স্টোরি যে এই কান্নাড়া মুভি থেকে নেওয়া হয়েছে আমরা হয়তো জানিই না। হুট করেই তাদের কিছু কিছু মুভি বের হয় যেগুলো একবারে হার্ট টাচিং, একদম ডিফারেন্ট। তেমন 24 সালের রিসেন্টলি একটা মুভি বের হয়েছে শ্রী মুরালি স্যারের, মোটামুটি ভালো লেগেছে বা ভালোই লেগেছে। মুভির কাহিনী যে একদম ইউনিক বা ডিফারেন্ট তা নয়, বাট প্রেজেন্টেশন, ক্যামেরা ওয়ার্ক, বিজিএম, অ্যাক্টরদের অ্যাক্টিং, কালার গ্রেডিং আর বিশেষ করে হিরোর অ্যাটিটিউডের সঙ্গে পরিবেশটা যেভাবে মিক্স করেছে অসাধারণ লেগেছে। সুপার হিরো টাইপ মুভি, তাই অ্যাকশন সিনগুলো বেশ ছিল। কিছু কিছু জায়গায় অ্যাকশন সিন এত ব্রুটাল ছিল যা বলার মতো না। 8টা চ্যাপ্টারের মুভির ন্যারেশন ভয়েস সেট করা হয়েছে, একটা একটা করে চ্যাপ্টার যাবে আর মুভির কাহিনী গভীরে যাবে। লম্বা রান টাইমের মুভি এক্সপ্লেন করতে সময় বেশি লাগে, কষ্ট বেশি হয়, তাই আপনাদের ভালোবাসাও বেশি বেশি দেখাতে হবে। তা না হলে এমন মুভি এক্সপ্লেন করতে আমাদের আগ্রহ হেরে যাবে, মন তো খারাপ হবে। তো একটা কিউট হিরোইন রয়েছে, সেদিক থেকে হালকা রোমান্সের ব্যাপারটাও রেখেছে, বাট আমরা গভীর জলে নামবো না। সেদিক থেকে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে দেখতে পারে, নো প্রবলেম। ওয়েল, কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া সুপার হিরো কান্নাড়া মুভি নাম বাঘিরা এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু হওয়ার আগে নিভু নিভু আলোতে কাট কাট করে কিছু সিন আমাদের দেখানো হয়। একটা পুলিশ ভ্যান ফাঁকা কোনো জায়গায় আসলো, ভিতরে কেউ বসে আছে, হাত বাঁধা, মুখ ঢাকা। একটু পর গাড়ি থামিয়ে তাকে বের করে আনা হয়, তারপর তাকে সামনে দাঁড় করিয়ে রেখে একজন শুট করে আর স্ক্রিনের আলো নিভে গিয়ে চ্যাপ্টার 1 শুরু হয়, আই উইল বি এ সুপার হিরো। সময়টা তখন 2001-এর। স্কুলের একজন টিচার ইন্ডিয়ার লেজেন্ডদের ব্যাপারে পড়ানো শুরু করে, ওদিকে তারই ছেলে বাসায় সুপারম্যানের কস্টিউম পরে খেলাধুলা করছে। ম্যাডাম পড়াচ্ছে ফ্রিডম ফাইটাররা কেমন ছিল, তারা কি কি করেছে। তার ছেলে সুপার হিরোর কস্টিউম পরে ছাদ থেকে লাফ দেয়। একজন এসে ম্যাডামকে খবর দেয়, ম্যাডাম তাড়াহুড়ো করে হসপিটালে যায়। রুমে গিয়ে যখন দেখে সে ঠিক আছে, জাস্ট পায়ে চোট লেগেছে, মার যেন জানায় পানি এলো। রাতে হসপিটালে থাকতে হয়। ছেলেকে জিজ্ঞেস করে, বেটা তুমি এমনটা কেন করলে? ছেলের নাম বেদান্ত প্রভাকর। বেদান্ত বলে, মা আমি সুপার হিরো হতে চাই, তাই পরীক্ষা করছিলাম উড়তে পারি কিনা। আন্টি বেদান্তকে যেভাবে বুঝাই খুব ভালো লাগে। আন্টি বুঝাই, বেটা তুমি যে সুপার হিরোদের চিনো বা আমরা যাদের সুপার হিরো মনে করি তারা জাস্ট বইয়ের পাতা আর সিনেমাতেই এমন উঠতে পারে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। বেদান্ত মুখটা ভার করে বলে, তাহলে বাস্তবে কি কোনো সুপার হিরো হয় না? আন্টি বলে, কেন নয়, অবশ্যই হয়। আমি তোমায় বলছি শোনো, আমাদের দেশে অনেক সুপার হিরো ছিল যারা নির্ভয়ে দেশের জন্য বুকে গুলি খেয়েছে, যারা দেশ স্বাধীন করার জন্য ইংরেজদের হাতে অত্যাচার সহ্য করেছে, যারা আমাদের ভালোর জন্য নিজেকে বলি দিয়েছে, তারাই তো সুপার হিরো। বেদান্তের বাবা আসে যে একজন পুলিশ অফিসার। আন্টি বলে, ওই দেখো তোমার বাবা, সেও একজন সুপার হিরো, কারণ তারা আছে বলেই তো আইন ঠিকঠাক চলছে। তারা সবকিছু ছেড়ে দেশের জন্য, মানুষের জন্য ডিউটি করছে। এটা কি সুপার হিরোর কাজ নয়? মোট কথা হলো, তুমি যাই করো না কেন সেটা যদি অন্যের ভালোর জন্য হয়, ন্যায়ের জন্য হয়, সেটাই একজন সুপার হিরোর কাজ। সেই কাজেই তোমাকে সুপার হিরো বানিয়ে দেবে। বেদান্তের মনে বসে যায় সে অনেক বড় পুলিশ অফিসার হবে যাতে সুপার হিরোর মতো কাজ করতে পারে। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন প্রেজেন্ট ডে মানে বর্তমান সময়ে শুরু হয়। সমুদ্রের মাঝে কিছু জেলেরা মাছ ধরতে গেছে, খুব জোরে তখন বৃষ্টি শুরু হয়। আবার সাগরের বিশাল ঢেউ আসতে থাকে। সবাই শক্তপোক্ত করে ধরে ঢেউ থেকে বাঁচে, কিন্তু সামন থেকে জাহাজের লাইট জ্বলে ওঠে। এরা হাত উইয়ে বোঝাতে থাকে তারা এখানে আছে। তখনই আশপাশ থেকে আরো কিছু লাইট জ্বলে ওঠে। এটা দেখে এদের ভিতরে শুকিয়ে যায়, মানে চারদিক থেকে এদের ঘিরে নেওয়া হয়েছে। গান হাতে কিছু লোক এদের ধরে ফেলে, আর কিছু লোক ধরা পড়ার ভয়ে পানিতে লাফ দেয়। তখনই কেমন একটা লোককে ফলো করে, বিশাল দেহের লোকটা রশি নিয়ে পানিতে লাফ দেয়। একটু পর এরা রশি উপরে টেনে উঠায়, আর এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম লিড ক্যারেক্টার রামাচন্দ্রন রাজু অর্থাৎ রানার। চিনেছেন কেজিএফ এর গারুড়া, এখানেও বেশ ভয়ানক করেছে। তো সব লোকজনকে সে ধরে ফেলেছে। ভয়ে তো সবাই চিল্লাপাল্লা করছে, ছেড়ে দাও ছেড়ে দাও। রানা গিয়ে একজনের হাত কেটে দেয়। ভয় সবাই চুপ হয়ে যায়, শুধু সে চিল্লাতে থাকে। রানা বলে, একসঙ্গে এতগুলোর চিল্লানি বিরক্ত লাগে, এখন একজন চিল্লাচ্ছে, আহ কত শান্তি লাগছে। তার মানে বুঝতে পারছেন সে কতটা মেন্টাল, কেন লোকদের ধরলো, কি করছে, কি হবে, সবকিছু পরে বোঝা যাবে। ঠিক আছে, সিন কাট করে পরের দিন আইপিএস শপথ গ্রহণ করতে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার সুপার হিরো শ্রী মুরালি স্যার অর্থাৎ বেদান্ত প্রভাকরের। ওই ছোট্ট সেই বেদান্ত বড় হয়ে গেছে আর কি। বেদান্ত তার ব্যাচের সব থেকে ভালো সোলজার। ট্রেনিং পিরিয়ডে সে এতটা ভালো পারফর্ম করেছে যে গোল্ড মেডেল পেয়েছে। অনেক পরিশ্রম আর কষ্টের ফলাফল সে আইপিএস হয়ে যায়। তার চোখের সামনে ভাসতে থাকে। হসপিটাল থেকে ফিরে কিছুদিন পর যখন তার জন্মদিন ছিল, তার মা তাকে পুলিশের একটা ইউনিফর্ম গিফট করেছিল। সে পড়তে চাইলে তার মা বলেছিল, বেটা এটা এইভাবে নয়, পোশাকটা ভালো করে গোসল করে তারপর লন্ড্রি করে সিনা টান করে পড়তে হয়। ভাই তেমনটাই করছে, বাট আজ তার মা নেই, মানে বেদান্তের মা অনেক আগেই মারা গেছে।
তার বাবাকে প্রণাম করে। আজ তার প্রথম ডিউটি, পোস্টিং এই ম্যাঙ্গালোর শহরেই পড়েছে। ক্যামেরা থানায় আসে। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, কানাডার খুব পপুলার একজন অ্যাক্টর রাঙ্গায়না রাঘু, অর্থাৎ হেড কনস্টেবল নারায়ণের। নতুন ডিএসপি স্যার আসতে চলেছে, তার ওয়েলকামে বাজা ফটকা সব অ্যারেঞ্জ করা হয়েছে। একটু পর বেদান্ত চলে আসে, সবাই স্যারকে ওয়েলকাম জানায়। এরপর নায়ার কাকু সবাইকে স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বেদান্ত সবার সঙ্গে হাই হ্যালো করে। যেহেতু বেদান্তের বাবা প্রভাকরও একজন অফিসার, তাই সবাই তাকে চিনে। কথাবার্তা শেষে বেদান্ত নারায়ণ কাকুকে বলে, তাহলে আপনার সিটি তো খুব ক্লিন মনে হচ্ছে, কোনো সমস্যাই তো নেই না? না স্যার, একদম না। বেদান্ত বলে, ঠিক আছে, তাহলে থানায় বসে থেকে কি করবো, চলুন একটু ঘুরে আসি। স্যার, আপনার যাওয়ার কি দরকার, সবাই তো আপনার কাছে আসবে। বেদান্ত বলে, আরে আমি কি কারো কাছে যাচ্ছি নাকি, আমি তো জাস্ট ঘুরতে যাচ্ছি, চলুন। পরের দিন বেদান্ত ফর্মাল ড্রেসে নারায়ণকে নিয়ে পোর্ট ঘুরতে যায়। একদিন নর্মাল, পরের দিন নর্মাল, তারপরের দিনও নর্মাল, কোনো সমস্যা নেই। এভাবে বেশ কয়েকদিন যেতে যেতে একদিন ক্যামেরা কিছু কাঁচা কলা, পোকরা বেগুনদের দেখায়, যারা বেদান্তকে দেখে কেমন যেন করছে। বেদান্ত জিজ্ঞেস করে, কারা এরা? কাকু বলে, আর বললেন না স্যার, এরা মানুষ রূপী জানোয়ার, এদের জ্বালায় রাস্তার মেয়ে কুকুরও তো সেফ না, এত খারাপ। কাকুকে বলে, নারায়ণজি অনেক তো ছোট মাছ দেখালেন, এবার একটু বড় মাছ দেখান। আচ্ছা, না দেখালেন, তাদের ব্যাপারে অন্তত কিছু তো বলুন। নারায়ণ বলে, এখানকার সব থেকে ডেঞ্জারাস হলো পূজারি। জমি দখল, ইল্লিগাল ডিল, জোর জবরদস্তি সব তার আন্ডারে চলে। তার অনেক লোক, এই জন্য অনেক পাওয়ার। তার এরিয়ায় পুলিশও যেতে পারে না, এতটা খারাপ। তার উপরে রয়েছে কোটিয়ান, হোয়াইট কলার ক্রিমিনাল, পুরো পোর্ট সে কন্ট্রোল করে। হাত অনেক বড়, যেখানে আমাদের হাত পৌঁছে না। বেদান্ত কিছু বলে না, শুধু মাথায় রাখে। তো এর 2 দিন পর বেদান্ত এখানে জুস খাচ্ছিল, কিছু ছেলে পেলে এসে মেয়েদের ডিস্টার্ব করতে থাকে। বেদান্ত যাবে, এর মাঝে একটা হাত একজনের গালে পড়ে, আর এখানে এন্ট্রি হয় মুভির হিরোইন রুকুমানি বেসান্ত, অর্থাৎ ডক্টর স্নেহার। সবাইকে মেরে মুড়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ব্যাপারটা ভাইয়ের কাছে বেশ ভালো লাগে। উপর থেকে সুন্দরী ফুরি, মনে তো লাগবে। আচ্ছা, লাগুক, লাগতেই পারে, সে অধিকার তার রয়েছে। তো পরের দিন থানায় এসে বেদান্ত কিছু ফাইল খুঁজে পায় না, নারায়ণকে জিজ্ঞেস করে। কাকু বলে, স্যার ফাইল ড্রয়ারে। বেদান্ত খুলে দেখে টাকা। এসব কি? স্যার, ওপর থেকে এসেছে বোনাস, বাকি পরে আসবে। বেদান্ত মুস্কি হেসে বলে, তাই? কিন্তু এটার হিসেব তো মিলছে না নারায়ণজি, চলুন একটু রাউন্ড দিয়ে আসি। বলে টিম নিয়ে বের হয়। তারপর এক এক করে 3টা আস্থানায় যায়, মানে 3 দিনের সিন একসঙ্গে দেখানো হচ্ছে আর কি। 3 জনেই বেদান্তকে খুব হালকা করে নেয়, যার যত চাপা বা পাওয়ার আছে বলে বলে ভয় দেখাতে থাকে বেদান্তকে। সবার কথা শুনে বেদান্ত এমন করে একটু হেসে ওঠে। আর পরের সিনেই দেখা যায় তারা সবগুলো এখন জেলে। এরপর থেকে শুরু হয় শহরের কোনায় কোনায় ঝাড়ু দেওয়া। বেদান্ত তার টিম নিয়ে মাঠে নেমে পড়ে, যত রকম ইল্লিগাল কাজের খোঁজ পায় সবাইকে ধরে নেয়। বেদান্তের কাজ দেখে নিউজ ছাপতে শুরু হয়, আর কয়েকদিনের মাঝে তার নাম ডাক উঠে যায়। একদিন সে অনেকগুলো মাল জব্দ করেছে, সেটা নিয়ে প্রেস মিট করছিল। এক সাংবাদিক বেদান্তের খুব প্রশংসা করে যে সে খুব সাহসের কাজ করছে, সে খুব ভালো, সৎ, এটা সেটা লেসপিতা। এই ভদ্রলোক বলে ওঠে, ও ভাই সাহেব, নতুন নতুন সবাই এমনই থাক, আগে তারিফ না করে একটু অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন কে কেমন। বলে সে চলে যায়। বেদান্ত কাকুকে জিজ্ঞাসা, কে এত বড় সাহস, এভাবে বলে গেল? কাকু বলে, স্যার উনি রাঙ্গান্না, সিনিয়র জার্নালিস্ট, খুব অনেস্ট, কোনো কিছু লিখতে বা বলতে ভয় পায় না। যেখানে অন্যায় সেখানে তার কলম পৌঁছে যায়। সৎ মানুষ তো, তাই চেক করছে, ছাড়ুন। এভাবেই দিন চলছে। মাঝে বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন দেখি বাপ বেটা কই যেন যাচ্ছে। বেদান্তের কথায় বুঝতে পারি তার জন্য মেয়ে দেখতে যাচ্ছে। বেদান্ত এখন বিয়ে করবে না, তার বাবা জোর করেই নিয়ে যাচ্ছে। একটু পর মেয়ের বাড়িতে পৌঁছে। বেদান্তের ফ্রেন্ডরা আগে থেকে সেখানে পৌঁছেছে। সেখানে বসেও বেদান্ত ছটফট করতে থাকে, থাকবে না এখানে, মানে সে এখন বিয়ে শাদী করবে না, তাই মেয়েও দেখবে না। এর মাঝে মেয়ের বাবা মেয়েকে ডাক দেয়, ব্যাস বের হয়ে আসে স্নেহা। আর তাকে দেখে তো ভাইয়ের সিদ্ধান্ত পাল্টে যায়। এবার আর সে যেতে চায় না, কারণ সে তো তাকে আগেই পছন্দ করেছিল। ছেলে মেয়ের কথা বলার সুযোগ করে দেওয়া হয়। বেদান্ত চেষ্টা করছে কিন্তু কিছু বলতে পারছে না, নার্ভাস। স্নেহা বুঝতে পেরে সেই আগে কথা শুরু করে, দেখো তুমি রিল্যাক্স হও, তোমায় দেখে আমি বুঝতে পেরেছি তুমিও আমার মতোই বিয়ে করতে চাচ্ছ না এখনোই, জাস্ট বাবার জন্য আসতে হয়েছে, তাই না? তো তারা যেহেতু চাইছে, একটা চান্স তো দেওয়াই যায়। একটা কাজ করা যাক, আমরা একটু কিছুদিন কথাবার্তা বলি, ঘুরিয়ে ফিরি, একে অপরকে সময় দিলে বুঝতে পারবো আমাদের কি করা উচিত, তাই না? বেদান্ত বলে, একদম পারফেক্ট। ব্যাস একটা মিউজিক দিয়ে ক্যামেরা এরপর থেকে তাদেরকে ফলো করা শুরু করে। রোজ দেখা করে কোথাও না কোথাও যায়, গল্প করে, ফোনে কথা বলে। ভাই হাতে চোট পেলে ইচ্ছে করে তার কাছে যায়, মানে দেখাও হলো, কাজও হলো। তাকে দেখে বাজে ছেলেরা ভয় পায়, ব্যাপারটা ম্যাডামও লক্ষ্য করে। মানে কিছু কিছু ক্যারেক্টার ডেভেলপিং সিন দেখানো হয়, যার মাঝে পার হয়ে যায় বেশ কিছুদিন, আর তারা একে অপরের সঙ্গে বেশ সময় কাটায়। একদিন দুজন কোথা থেকে যেন বাসা দিকে যাচ্ছিল, রাস্তায় একটা মেয়ের লেবার পেন ওঠে। এরা দেখতে পেয়ে কাছে যায়। বেদান্ত তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে হসপিটালে এসে নামিয়ে দেয়। ভালোভাবে পৌঁছেছে, তাই এরা বাসায় ফিরছে। স্নেহা ব্যাপারটা নিয়ে ভাবে যে মেয়েরা এতটা সেনসিটিভ, তো আল্লাহ তাদেরকেই কেন এই পেনটা দিল? তাদের শক্তি তো কম, এত কষ্ট মেয়েদেরকেই কেন দিয়েছে? ছেলেরা কত স্ট্রং, তাদের বাচ্চা হওয়ার শক্তি দিলে কি হতো? এখানে বেদান্ত কি বলে ছাড়ুন, আমারটা শুনুন। তো যদি প্রেগনেন্সির ভারত ছেলেদের দেওয়া হতো, না ছেলে বাঁচত না বাচ্চা।
মেয়েদের শক্তি আমাদের থেকে কম হতে পারে, কিন্তু সাহস, ধৈর্য, সহ্য ক্ষমতা, রেসপন্সিবিলিটি, আগলে রাখা, ছাড় দেওয়া আমাদের থেকে 1000 গুণ তাদের বেশি। যদি তারা ধৈর্যশীল না হতো, তাহলে যে মানুষটা আদর করে ভালোবেসে তার জন্য লড়াই করে তাকে বিয়ে করে এনেছে, সেই মানুষটাই আবার তাকে সামান্য বলে, যেটা কোনো ভুলের মধ্যেই না, সেটার ইস্যু করে তাকে মারে, তাকে ইগনোর করে, তাকে ফেলে অন্য একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়, আর ভালোবাসার খাতিরে, সংসারের খাতিরে মেয়েটা সহ্য করে নিয়ে চুপচাপ থাকে। এমন গার্ডস শুধু মেয়েদেরই থাকতে পারে। আরেকটা ব্যাপার হলো, যদি মা হওয়ার ক্ষমতা তাদের না দেওয়া হতো, মেয়েদের এত সম্মান থাকতো না। পুরুষরা তাদের আরো নির্যাতন করতো, তাদেরকে আরো বেশি অবজ্ঞা করতো। জাস্ট মা হওয়ার ক্ষমতা মেয়েদের মাঝে আছে, এই জন্যই তাদের সম্মান আমাদের থেকে 1000 গুণ বেশি। সরি, আমি বোধহয় টপিক পাল্টে ফেলছি, মুভির কাহিনীতে আসি। এই সব কিছু শোনার পর স্নেহা বুঝতে পারে বেদান্ত মেয়েদের নিয়ে পজিটিভ ভাবে, তাই তার বাবাকে বলে সে তাকে পছন্দ করেছে, এখন বাকিটা তার ইচ্ছে। ভাই তো আগে থেকে আলগা হয়ে আছে, ব্যাস চুলকানিতে হাত পড়তে বাকি। আর কি, এখন মেয়ে যেহেতু রাজি, তো শুভ কাজে দেরি কিসের, এঙ্গেজমেন্টটাও হয়ে যায়। এর কয়েকদিন পর ক্যামেরা আবার এদের কাছে আনে, কি সব কাজবাজ করছিল। সেই সময় একটা মা আর মেয়ে কাজের জন্য যাচ্ছিল, নাকি কাজ থেকে বাসায় ফিরছিল। এই বিস্ফোরক একজনকে ইশারা করে। একটু পর যখন তারা কাছাকাছি আসে, মানে পাস হয়ে চলে যাবে, মেয়েটাকে উঠিয়ে নেয়। মা বাধা দিতে গেলে তাকে ভয় দেখিয়ে ফেলে দেয়, আর মেয়েটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে তারা চলে যাচ্ছে। সে তো সমানে চিল্লাচ্ছে, আন্টিও কান্নাকাটি করছে, চোখের সামনে মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। এখন কি করবে? ওদিকে থানায় বেদান্ত যে চুনোপুটিদের ধরে এনেছিল, তাদের মেরে মুরে বসের নাম জানতে চাইলে সে বলে জ্যাকি ভাই, পূজারি এলাকায় থাকে, যা পারলে ধরে আন, দেখি কত বড় ক্ষমতা তোর। বেদান্ত বেরিয়ে পড়ে। নারায়ণ বলে, স্যার ওইটা পূজারির এলাকা, ওখানে পুলিশ যায় না, খুব ঝামেলা হতে পারে। বাট কে শোনে কার কথা? চলে আসে পূজারির এলাকায়। গলিতে তো আর কুকুরের অভাব নেই, তারা পুলিশের উপর হামলা করে। একটু পর দুই পক্ষের মাঝে মারামারি শুরু হয়। বেদান্ত ভেড়ার পিছু নাই, একটু দৌড়াদৌড়ির পর তাকে ধরে ফেলে। তারপর সবাইকে পেটাতে পেটাতে রাস্তা ক্লিয়ার করে তাকে নিয়ে যাবে। পূজারি আসে, তাকে দেখে তো নারায়ণ আগেই ভয় পেয়ে গেছে। পূজারি তার লোককে ছেড়ে দিতে বলে, তা না হলে বেদান্ত বলে, আবে শুধু এ কেন, অপেক্ষায় আছি তোকেও ধরে নিয়ে যাবো, একে ছেড়ে দাও তো দূরের কথা। পূজারি ভাব দেখাতে শুরু করে, তাই নাকি, তুই কি করতে পারিস আমিও দেখতে চাই, বলে সে পুলিশের গাড়িতে পাথর মারে। বেদান্ত চুপ থাকে। এবার পূজারি যে নারায়ণের কলার ধরে তাকে অপমান করতে থাকে, বেদান্তের মাথা গরম হয়ে যায়। একটা লাথি মারে, সে রকেট হয়ে যায়। এরপর আর কি, বেদান্ত সবার সামনে পূজারির কলার ধরে তাকে গাড়িতে উঠায়, নিয়ে আসে থানায়। পূজারিকে দেখে বাকি লোকেরা অবাক, এ হালাই করছে কি এটা, একবারে তাকে ধরে এনেছে। পূজারিকে ধরেছে, খবর চলে আসে কোটিয়ানের কাছে। সে কোথাও একটা যেন গুদো খাতি দেয়, তার রিয়াকশন তো হবেই। বেদান্ত সবে একটু রিল্যাক্স হবে, ওই যে আন্টি যার মেয়েকে উঠিয়ে নিয়ে গেল, সে এসে থানায় কান্নাকাটি করছে, তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, বাঁচাতে বলছে। উপরের পুলিশরা যাই হোক একটু জ্ঞান বুদ্ধি থাকে, কিন্তু যারা একটু নিচের র্যাঙ্কের তারা দেখে আরো একেবারেই বোঝে না। যাক, বেদান্ত দেখতে পাচ্ছে মহিলাটা কান্না করছে, হাত জোর করছে, পায়েও হাত দিচ্ছে। তারা না জানে তাকে কি বলে বোঝাচ্ছে। বেদান্ত ব্যাপারটা দেখার জন্য যাবে, তার ফোন আসে। ডিজিপি ফোন করেছে, তাকে অফিসে যেতে বলে। ওই যে রিয়াকশনের কথা বললাম না, এইটাই। বেদান্ত বলে, স্যার আমার তো একটু কাজ আছে। ডিজিপি বলে, সব কাজ পরে, তুমি আগে আমার অফিসে এসো। কিছু তো করার নেই, চলে আসে ডিজিপির কাছে। স্যার, বেদান্ত তুমি যা করছো খুব ভালো, আমাদের তো খুব নাম ছড়িয়ে যাচ্ছে, খুব ভালো খুব ভালো, ধন্যবাদ স্যার, বাট এসব এখন বন্ধ করো। স্যার, এখন থেকেই সবকিছু বন্ধ করো, আমি তোমায় যা বলবো তাই করো। স্যার কি বলছেন কিছু তো বুঝতেছি না, আমি তো নিয়মের বাইরে কিছু করিনি। ডিজিপি বলে, সব ঠিক আছে, কিন্তু সিস্টেম এমন না। মানে ডিজিপি পূজারীকে ছেড়ে দিয়ে এসব ন্যায় অন্যায় বাদ দিয়ে ঘুষ নিয়ে চুপচাপ বসে থাকতে বলছে, এটাই আর কি মূল কথা। বেদান্ত বলে, স্যার আমার বাবা সবসময় আপনার তারিফ করে, আপনি তার কাছে একজন হিরো, আর আপনি এসব। ডিজিপি বলে, বেটা তুমি মনে করো না এখানে তোমার পোস্টিং এমনি এমনি হয়েছে, এটা সিস্টেমের আন্ডারে কাজ করে, তোমার সেভাবেই করতে হবে। তোমার বাবা তোমায় কিছু বলেনি, তখনই তার বাবা আসে, আরে কি সমস্যা তোর, স্যারের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? ডিজিপি বলে, প্রভাকর ইয়াং তো, তাই জোশ বেশি, একটু বুঝাও। বেদান্তের বাবা বলে, তাকে এখানে পোস্টিং দিতে 50 লাখ দিতে হয়েছে স্যারকে। শুনে তো বেদান্ত অবাক, বাবা তার মানে তুমিও তাদের মতোই? কাকু বলে, এটাই সিস্টেম। বেদান্ত রেগে যায়, আরে আমি তোমায় হিরো মনে করেছিলাম, আর তুমি ছি। কাকু বলে, ছি করিস না, আমি অবশ্যই হিরো, আমার ফ্যামিলির জন্য আমি অবশ্যই হিরো। তোর মায়ের ক্যান্সার ছিল, তুই জানিস সেটা? আমি টাকার উপর তাকে এতদিন বাঁচিয়ে রেখেছি। কোন টাকা দিয়ে? এই টাকা দিয়ে। তোকে ভালো স্কুলে পড়িয়েছি, কোনো কিছুর অভাব পাসনি, কিসের জন্য? এই টাকা দিয়ে। জোশ দেখানোর ছিল, দেখিয়েছিস, এখন চুপচাপ থাক, বাকিটা স্যার দেখবে। বেদান্তের মনটা খুব খারাপ হয়ে যায় যে বাবা তাকে ঘুষ নেওয়ার আইডিয়া দিচ্ছে, বাবা তাকে অসৎ হতে বলছে, যাকে আইডল মনে করেছিল সেই তাকে ধোকা দিল। বেদান্তের এত খারাপ লাগে যে সেদিন সে বিচে গিয়ে খুব বোতল খায়, অনেকগুলো খায়, আর সেই অবস্থাতে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে, থানায় আর যায় না। পূজারি কাল রাতেই ছাড়া পেয়েছে। এরা এসে তাকে বলে, ভাই একটা মেয়েকে উঠিয়েছিলাম, সে তো পালিয়েছে। পূজারি রেগে যায়, প্রমাণ ছেড়েছিস কেন মাদারবোর্ড? কাল সে সবার সামনে মার খেলো, সেটাই ভাববে নাকি এদের নিয়েই ভাববে? ঠিক আছে আমি দেখছি, তোরা গোডাউনে থাক। ওদিকে এই মুরব্বী আবার থানায় গিয়ে পুলিশদের বকাঝকা করতে থাকে, কারণ সে কাল রাত থেকে বললো তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, তারা শোনেনি, অ্যাকশন নেয়নি। আজ সে যখন পালিয়ে এসেছে, তাকে নিয়ে আবার থানায় এসেছে, কিন্তু এখনো তারা কিছু করছে না, তার অবস্থা ভালো না। আন্টি চিল্লাপাল্লা করছে। একটু পর বেদান্ত আসে, তার ঘোর এখনো কাটেনি, টলমল করছে,
করতে করতেই যাচ্ছে। আন্টি সবাইকে বকা দিচ্ছে। নারায়ণ বেদান্তকে সেখান থেকে যেতে বলে, স্যার আমি দেখছি, আপনি যান, ভিতরে যান। আরে বোধাই। বেদান্ত তার রুমে যায়। মেয়েটা যখন দেখছে তার মা কিভাবে কান্নাকাটি করছে, কিভাবে অনুরোধ করছে, বিচার চাইছে, কিন্তু তারা কিছু করছে না। পাশে গাড়িতে উঠানোর জন্য পেট্রোল এনে রাখা ছিল, সে সেটা নিয়ে চলে যায়। কেউ লক্ষ্যই করে না ব্যাপারটা। বেদান্ত জানালা দিয়ে আফসা আফসা দেখতে পাচ্ছে মেয়েটা পুরো শরীরে পেট্রোল ঢেলে ম্যাচ যে কই পেলো কাঠি জ্বালায়। বেদান্ত বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে, কিন্তু সে রিয়াক্ট করতে পারছে না, কারণ তার ঘর এখনো কাটেনি। এর মাঝেই মেয়েটা নিজেকে জ্বালিয়ে নেয়। ব্যাস, এবার সবার হুঁশ উড়ে যায়। বেদান্ত একেবারে পড়ে যায়। কি হলো এটা? তার চিল্লানি। বেদান্ত তার টেবিল থেকে কাপড়টা টান দিয়ে নিয়ে যাবে, কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারে না, পড়ে যাচ্ছে, পা টলমল করছে। সবাই এগিয়ে যায়। বেদান্ত দৌড়ে বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেদান্ত চিল্লায় ওঠে, নারায়ণ, সে কি বেঁচে আছে? নারায়ণ কি বলবে, আবার জিগায়, বেঁচে আছে? না স্যার। বেদান্তের মাথাটা একেবারে চক করে ওঠে। বেদান্ত বলে, একটা সুইসাইড কেস বানাও, বলে ভিতরের দিকে যাচ্ছে। নারায়ণ তো অবাক যে স্যার এমনটা কি করে বলতে পারলো, এটা তো বোঝা যাচ্ছে কি কেস। বেদান্ত যেন পাথর হয়ে গেছে। মা তো মাই, তার আহাজারি আরশ কেঁপে তোলে, কিন্তু কখনো কখনো মানুষের মনটা গলে না তার জন্য। আর সবাই তো এক না, এই আহাজারির রিয়াকশন অবশ্যই হবে। রাতে বাসায় ফিরে বেদান্ত তার মায়ের দিকে একটু তাকায়। মনটা খারাপ, কারণ তার চোখের সামনে এমন কিছু ঘটে গেল। তার ঘন্টা খানিক পর কই যাওয়ার জন্য সে যেন বের হয়, তার থেকে একটা কাপড়ও নিয়ে নেয়। আর এখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়, বার্থ অফ এ ভিজিল্যান্ট। বৃষ্টি শুরু হয়েছে। একটা পিচ্চি চা নিয়ে এখানে আসে, যেখানে সব কালো খাসিরা বসে বসে সেই মেয়ের ব্যাপারে কথা বলছে, যে মেয়েটা সেই ছিল, কি জন্য পালালো, এখন নতুন কই পাবো। আরো যে বাজে কথা তারা বলে তা মুখেও আনা যাবে না, এমন এক অবস্থা। একটু পর সাইডে একটা আওয়াজ হয়, একজন দেখতে যায় কি হয়েছে। একটু সামনে আসতেই দেখে একটা লোক দাঁড়িয়ে। কে রে তুই রে? ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ধরে রাখে, আর আমরা দেখি সে উড়ে এসে পড়লো। পিচ্চিও এখানে আছে। এরা বের হয়ে আসে। বড় ছাগল তার লোকদের অর্ডার দেয়, কয়েকজন হাতিয়ার নিয়ে তাকে মারতে যায়, বাট তারা তো জানে না তাদের মৃত্যু ওখানে দাঁড়িয়ে। ভাই মারা শুরু করে। যেভাবে মারে প্রথমে নর্মাল মনে হয়, বাট চাকু যখন একজনের মুখ দিয়ে বের হয়, এদের হুঁশ উড়ে যায়। আরেকজন আসে। বেদান্ত আগে তার এক হাত কেটে নেয়, তারপর দ্বিতীয় হাতের আঙুল কেটে দেয়, আর আমাদের দেখানো হয় সে কি করেছিল মেয়েটার সঙ্গে। তারপর আরেকজনকে ধরে চাকুর গোড়া দিয়ে যেভাবে সমানে ফেসে মারতে থাকে, এরা ভয় পেয়ে যায়। দেখানো হয় সে কি করেছিল। মার দেখে আর দিয়ে দৌড়, কিন্তু দৌড় দিলেই কি, বেদান্ত পিছু নিয়ে নিয়ে সবাইকে যে ব্রুটালি মারে তা দেখানোই সম্ভব না, এমন এক বাজে অবস্থা। যে অন্যায় তারা মেয়েটার সঙ্গে করেছে, তার তুলনায় তাদের সঙ্গে এমন হওয়াটাই ঠিক, আপনাদেরও তাই মনে হবে। মেয়েটার কান্না, চিল্লানির আওয়াজ তাদের পুরুষত্বকে দাবিয়ে রাখতে পারেনি, কিন্তু বেদান্ত বুঝতে পারছিল তার সঙ্গে কি হয়েছে, তাই সবাইকে সেভাবেই মারতে থাকে। এই সবকিছু পিছিয়ে দেখতে পাচ্ছে, তো বেদান্ত সবাইকে খুব বাজেভাবে মেরে মুড়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ খবর পেয়ে সেখানে আসে, আর সবার লাশ দেখে অবাক হয়ে যায় যে এত জঘন্যভাবে কোনো মানুষ কাউকে কিভাবে মারতে পারে। পিচ্চি তো সেখানেই ভয় লুকিয়েছিল। নারায়ণ তাকে দেখতে পায়, জিজ্ঞেস করে, এসব কে করেছে, তুই কি দেখেছিস? পিচ্চি চিল্লাই ওঠে, বাঘিরা। মুভির টাইটেল ওঠে। পরের দিন সকালে নিউজে সেটা নিয়ে কথা ওঠে। চারিদিকে তো একেবারে ঝড় উঠে যায়, কে এই বাঘিরা, কে এমন বাজেভাবে মারলো। বেদান্ত দেখতে আসে, বাট সে তার মতো কুল, কোনো কিছু প্রেশার নেই, দেখে দুকে চলে যায়। মেয়েটার মা অনেক খুশি, সে মিডিয়াকে বলছে যা হয়েছে ঠিক হয়েছে, যে করেছে ভালো করেছে, লাইক দ্যাট। এর কয়েকদিন পর একটা কাঁচা কলা একটা মেয়েকে এসি মারে, যার কেস ক্লোজ করতে বেদান্তের কাছে টাকার ব্যাগ নিয়ে আসে। বেদান্ত কেস নেয়, কিছু করবে না, বাট পরে বাঘিরা হয়ে সে সেম ভাবে তাকে শাস্তি দেয়। এভাবে যেখানে যেখানে অন্যায়ের খোঁজ পায়, বাঘিরা হয়ে বেদান্ত সেখানে গিয়ে খেল খতম করে দেয়। একদিন একজনকে মারতে তাড়া করতে বাসে ওঠে, তখন এক মেয়ে তার সঙ্গে সেলফি উঠাই নিয়ে সেটা পাবলিশ করে দেয়। এরপর বাঘিরা আরো ভাইরাল হয়ে যায়, তার নাম সবার মুখে মুখে চলে যায়। এর কয়েকদিন পর বেদান্তের কাছে আরো কিছু আদার বাচ্চারা টাকা নিয়ে আসে, তারা লুটপাট করতে যাবে, সে যেন কিছু না বলে এই জন্য। ভাই তো কেস নিয়ে নেই, সে কিছু করবে না, কিন্তু রাতে বাঘিরা হয়ে সেখানে গিয়ে তাদের মেরে দেয়। পরের দিন সকালে নারায়ণ ব্যাপারটা লক্ষ্য করে যে কাল ওরা থানায় এসেছিল, আজ বডি পড়ে আছে, আর স্যার ওখানে কুল হয়ে আছে। তার ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগে। থানায় গিয়ে নারায়ণ বেদান্তকে তার বাড়িতে ইনভাইট করে ছেলে জন্মদিন উপলক্ষে। রাতে বেদান্ত দাওয়াত খেতে তার বাড়িতে আসে। নারায়ণ ছেলেকে সামনে আনে। ছেলেটা একটু অ্যাবনর্মাল। বেদান্ত কথা বলে, কিন্তু সে ছাড়া আর কাউকে দেখে না। বেদান্ত জানতে চায় এটা নাকি পার্টি, কিন্তু সে একাই কেন। নারায়ণ ডাবের পানি নিয়ে বসে। তারপর তার ব্যাক স্টোরি বলে যে তার বউ মারা গেছে, বাচ্চা এমন, সে চায় না কেউ তাকে করুণা করুক, বা সে কাউকে ভরসা করতে পারে না, তাই কাউকে ডাকেনি। বাট বেদান্ত যা করেছে সে সব বুঝে গেছে, আর এমন সাহসিকতার জন্য তাকে সেলিউটও জানায়। বেদান্ত কিছু বলে না। পরের দিন নারায়ণের কাছে কেস এলে সে টাকা সহ বেদান্তকে রিপোর্ট দেয়। বেদান্ত বাগিরা সেজে সেই কাজটা বাগিরার মতো করে দেখে নেয়। এভাবে বাগিরা সেজে তার কাজ চালিয়ে যেতে থাকে। যেই অন্যায়ের খবর তার কাছে আসে, বাগিরা হয়ে সে সেটাই দেখে নেয়। এক পাগল তার চিত্র আঁকায় দেয়ালে। বাগিরা এই মাস্ক পরা চেহারাটা এতটা ভাইরাল হয় যে তার ছবি দেখেও এখন বাজে ছেলেরা ভয় পেতে শুরু করে।
এই সব নিয়েই বেদান্ত বিজি। মাঝে তার হবু বউ যে এত চেষ্টা করছে তার সঙ্গে যোগাযোগ করার, সে পাত্তা দিচ্ছে না। ক্যামেরা বাঘিরের আরো কিছু অপারেশন দেখায় আর এর সঙ্গে পার হয়ে যায় বেশ কিছু সময়। বেদান্ত বাড়ি ফিরতে দেখে স্নেহা তার বাড়িতে। সে কথা বলতে চায় না। স্নেহা বুঝতে পারছে না সে তাকে ইগনোর কেন করছে। বেদান্ত খানিকটা গম্ভীর মুখেই বলে তার নাকি তাকে পছন্দ নয়, সে বিয়ে করবে না। কাকু তো রেগে যায়। স্নেহা কাকুকে থামায়। ভালো লাগছে না নাকি তুমি কিছু লুকাচ্ছ? যদি ভালো না লাগতো তাহলে এঙ্গেজমেন্ট কেন করলে? আমি দেখতে পাচ্ছি আমি যে বেদান্তকে চিনি সে এ না, তুমি পাল্টে গেছো বলে স্নেহা একটু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ক্যামেরা সাংবাদিক রাঙ্গানার কাছে আসে, যে পূজারীকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করে তার অফিসে দেয়। চ্যানেলের এডিটর যখন পূজারীর নিউজ দেখে সে খবর পাবলিশ করতে চায় না। রাঙ্গানা কথা শোনে না। যদি তারা পাবলিশ না করে সে অন্য কারো কাছে এই নিউজ দিয়ে দিবে। এডিটর পূজারীকে বলে দেয় যে রাঙ্গানা তার ব্যাপারে সব গোপন তথ্য পত্রিকায় ছাড়তে চলেছে, সে তাকে থামাতে পারছে না। তারপর আর কি, যা ভয় তাই হয়। রাতে বাসায় বইয়ের হাতের খাবারটা শেষ হতে না হতেই দরজায় নক পড়ে। খুলে দেখে পূজারী ও তার লোকেরা। সে তো আর এমনি এমনি আসেনি। একটু পর আমরা দেখি তার ছেলে কান্না করছে, বউকে একজন ধরে রেখেছে আর পূজারী তাকে মারছে। বউ বাচ্চার সামনে খুব ব্রুটালি তাকে মারা হয়, কিন্তু পরের দিন সকালে কারো মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সাংবাদিকের বউ বাচ্চার মুখটাও চেপে রাখে, সে যেন কিছু না বলে। এই যে পুলিশদের দেখছেন, এরা কোন থানার কিভাবে এখানে আসলো আমি বুঝলাম না। এরাই কিন্তু পূজারীর সঙ্গে কাল রাতে ছিল, চিনেছেন? এই ভাই সাহেবের নাম সিদ্ধি, নামটা মনে রাখেন। তো কোনো সাক্ষী যেহেতু নেই, তারা কেস বানায় কুকুরের হামলা নাকি সে মরেছে, এমন একটা অবস্থা। নারায়ণ সেই খবর বেদান্তকে দেয়। বেদান্তের একটু খারাপই লাগে, কারণ সে একজন সৎ জার্নালিস্ট ছিল। তো সেই রাতেই আবার পূজারী আর সিদ্ধি তার লোকদের নিয়ে পার্টি করছিল। সুসু লাগে তো হালকা হওয়ার জন্য একটু সাইডে যায়, আর এটাই হয়ে যায় তাদের জন্য কাল। বাঘিরা হাজির। সেম যেমন তারা রাঙ্গানাকে মেরেছিল, বাঘিরা পূজারী আর সিদ্ধিকেও সেম ভাবেই মেরে দেয়। সকালে লাশ সেভাবেই পড়ে রয়েছে, আর সেম গতবারের মতো এবারও লোকজন চুপ, কেউ কিচ্ছু বলছে না। রাঙ্গানার ছেলে বলে সে দেখেছে কে মেরেছে। কে মেরেছে? কুকুর। তার কথার সঙ্গে লোকজনও সায় দেয়, কারণ সবাই তো বুঝতে পেরেছে কি হয়েছে ব্যাপারটা। একেই বলে যেমন কর্ম তেমন জায়েদ খান, ফল তেমন ফল। এবার ক্যামেরার সামনে আসে আরেক ক্যারেক্টার, সিবিআই ডিরেক্টর রামাকান্ত আপ্পায়া। তার কাছে একটা কল আসে। রিসিভ করলে ওপার থেকে কেউ তাড়াহুড়ো করে বলে, স্যার স্যার আপনার ছেলে সিদ্দিককে বাঘিরা মেরে ফেলেছে স্যার। কাকুর হুঁশ উড়ে যায়। আর এর সঙ্গে শুরু হয় তৃতীয় চ্যাপ্টার, টুইস্ট ইন দি টেল। ক্যামেরা কোটিয়ানের কাছে আনে, যে তার আস্থানায় ছিল। তার কাছে একটা লোক আসে, যাকে দেখে সে দাঁড়িয়ে যায়। ভাই আপনি এখানে? আমায় বলতেন আমি আসতাম। নাম খুঁজে পাইনি তো জায়েদ কাকা বলে ডাকি নাকি? জায়েদ বলে কি করবো না এসে, তুমি তো কাজ ঠিক মতো করছো না, আর 3 দিন সময় আছে, এর মাঝে কাজ করো, নয়তো সে কিন্তু এসে যাবে। সে এলে কি হবে বুঝতে তো পারছো। কোটিয়ান এই শের কথা শুনে ঘামতে শুরু করে। তার মানে এই সেটা খুব ভয়ানক বা পাওয়ারফুল। কোটিয়ান বলে ভাই সময় মতো কাজ হয়ে যাবে, চিন্তা করেন না। জায়েদ চলে যায়। কোটিয়ান কিছু লোকের কাছে ফোন করে বলে তার মাল চাই। কি করবে কর, আমার বাস মাল চাই। তার ফোন করার পর আমরা দেখি বেশ কিছু দল অ্যাক্টিভ হয়ে যায়। কি করতে? মানুষজনকে উঠাতে। যেখানে যাকে একা পায় উঠাতে শুরু করে। বাচ্চা, মেয়ে, ছেলে, যাকে যেখানে সুযোগ পায় উঠাতে লাগে। এর মাঝে একটা বাচ্চা যে স্কুলের জন্য বের হতে তার মা থেকে বিদায় আদায় নিয়ে সকাল সকাল স্কুলে যাচ্ছিল, তাকেও এরা উঠিয়ে নেয়। 3 দিন ধরে শুধু এসবই চলে। বেদান্ত থানায় আসতে দেখে লোকের ভিড়। কি ব্যাপার, এত লোক কেন? নারায়ণ বলে স্যার সবাই মিসিং কমপ্লেন করতে এসেছে। বেদান্ত অবাক, কি বলছেন? জি স্যার। কি হয়েছে জানি না, সমানে মানুষ কমপ্লেন করছে, এটা তো ভাবার বিষয়। নারায়ণ বলে স্যার গত 3 মাসে যা হয়নি এই 3 দিনে তাই হয়েছে। যারা মিসিং তাদের অনেকজনের কাছে তো ফোন রয়েছে বা নাম্বার ছিল, সবগুলো ট্র্যাক করতে বলে। লোকেশন বা কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। সব নাম্বার আগে থেকে অফ দেখায়, জাস্ট একটা নাম্বার 10 মিনিট আগে অফ হয়েছে, অমুক জায়গায় দেখা যাচ্ছে। নারায়ণ চিনতে পারে এটা কোন জায়গা। বলে স্যার এটা কোটিয়ানের এলাকা, ওখানে পুলিশ যেতে পারবে না, একদমই ইম্পসিবল। বেদান্ত তাকায়, আর রাতে আমরা দেখি বাঘিরা সেখানে হাজির। মানে পুলিশ যেতে না পারুক, সুপার হিরো তো যেতে পারবে নাকি? যা সন্দেহ পুলিশরা করেছিল সেটাই হয়েছে, সবাইকে এখানেই উঠিয়ে আনা হয়েছে। বেদান্ত চুপি চুপি সবাইকে মারা শুরু করে, কিন্তু কোটিয়ানের লোকেরা বুঝতে পারে। তারপর লম্বা একটা ফাইট সিন এখানে হয়। অনেকক্ষণ ধরে এই ফাইট সিনটা চলে। অনেক চেষ্টা করে কিন্তু তারা ভাইকে কাবু করতে পারে না। শেষের দিকে বেদান্ত নদীতে লাফ দেয়, এরা কিছুই করতে পারে না। সে তো চলে গেল, তারপরেও কোটিয়ান আফসোস বা এমন কেন করছে? কারণ এতক্ষণে মাল ডেলিভারি হওয়া লাগতো, বাট পোর্টে আটকে গেল, এখন তো মাল পাঠানো যাবে না। কিন্তু তার বস তাকে আর ছাড়বে না। ক্যামেরা স্নেহার কাছে আসে, দরজা খুলতে দেখে বেদান্ত। কি ব্যাপার? দেখে গুলি লেগেছে। আর কিছু বলার আগে তার গায়ে টলিয়ে পড়ে। স্নেহা তার ট্রিটমেন্ট করে। একটু পর বেদান্ত জাগনা পেয়ে গেঞ্জি টেঞ্জি পরে কি যেন একটা খুঁজতে থাকে। স্নেহা এসে তার মাস্কটা দেয়, তুমি এটা খুঁজতেছো? স্নেহা বুঝতে পারে এই সেই বাঘিরা। বেদান্ত চলে যাবে, স্নেহা থাকতে বলে এমন সময় বের হওয়া ঠিক না, বাট তার তো যেতেই হবে।
চলে আসে কোটিয়ানের বাড়িতে। ভিতরে ঢুকতে দেখে সে বসে আছে। বাঘিরা, আসো আসো। না না না, আশপাশ দেখতে হবে না, তোমাকে বাধা দেওয়ার মতো কোনো লোকজন আশেপাশে নেই, সবাই শেষ। বাঘিরা তো কিছু বুঝতে পারছে না। কোটিয়ান বলে, যা করা উচিত হয়নি তুমি তাই করেছো, যেখানে যাওয়া উচিত হয়নি তুমি সেখানে গিয়েছো, যা দেখা উচিত হয়নি তুমি তাই দেখেছো, আর এর ফলাফল আমার সবকিছু শেষ হয়ে গেল। বেদান দেখে তার পায়ের কাছে রক্ত গড়িয়ে আসছে। কি ব্যাপার? দেখতে মাথা উঁচু করে দেখে তার বউ বাচ্চা সেখানে। কোটিয়ান বলে, আমি মেরেছি ওদের, আমিও মরতাম, কিন্তু তোমার অপেক্ষায় আছে। বেদান্ত জিজ্ঞেস করে, এসব কি বা কেন? কোটিয়ান বলে, যা তুমি দেখেছো ওইটা জাস্ট একটা নমুনা। পুরো দেশে এমন রহ রহ কিডন্যাপিং হচ্ছে বা হবে, তাকে কেউ থামাতে পারবে না। কেন উঠাচ্ছে সবাইকে? কোটিয়ান বলে, অর্গান ট্রেডিং এর জন্য। কে সেই লোক? কোটিয়ান বলে, রাণা। দানবের অপর নাম রাণা। মানুষ নিজে নিজেকে মারতে পছন্দ করবে, তাও তার হাতে পড়তে পছন্দ করবে না। দয়া মায়া শূন্য একটা রাক্ষসও। তুমি কেন? তোমার মতো আর 10 জন এলে ওর কিচ্ছু করতে পারবে না। এত বড় সাম্রাজ্য ওর হাতে রয়েছে যে তাকে টাচ করাও যাবে না। তার হাতে মরার চেয়ে আমার নিজে মরা ভালো, বলে কোটিয়ান নিজেই। এরপর পেছনে একটা শিব মন্ত্র চলে, যেটা গায়ে ওই সেই পিচ্চি মেয়ে। তাকে দেখার জন্য রানা সেদিকে যায়। ওদিকে পিচ্চির মা তার পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। এদিকে সিদ্ধির শেষকৃত্যের জন্য সবাই জমা হয়েছে। বাকিরা কনফিউশনে পড়ে যায়, কে এই রানা বা কি করতে চলেছে সে। পিছনে মন্ত্র আর এই 3-4টা সিচুয়েশন যেভাবে চলে, শরীরে একদম লোম দাঁড়িয়ে যায়। সিদ্ধির ফিউনারেলে একজন আগুন নিয়ে আসছে। একটু পর সে সামনে আসে, আর এখানে এন্ট্রি হয় আমার ফেভারিট একজন অভিনেতা, সবার পছন্দের প্রকাশ রাজ স্যার, অর্থাৎ সিবিআই অফিসার গুরুর। সিদ্ধি সম্পর্কে তার ভাতিজা হয়। সিদ্ধির বাবা বলে, অগ্নি তুই দে, কারণ ও আমার চেয়ে তোর কাছের বেশি ছিল। গুরু অগ্নি দেয়, আর তার চোখের সামনে ভাসতে থাকে কিভাবে বাঘিরা তাকে মেরেছে, সে তার কতটা কাছের ছিল, সে তাকে কতটা আদর করত। পিচ্চি মেয়েটার মা তার জন্য ছটফট করছে। একটা পোস্টার বেদান্তের মুখে এসে পড়ে। সে দেখে মিসিং। তার চোখের সামনে এতগুলো মানুষ সে বাঁচাতে পারলো না, সেটা নিয়েই ভাবছে। ওদিকে রানা পিচ্চির কাছে এসে তাকে দেখতে থাকে। মানে সে বোঝাচ্ছে এসব শিব মন্ত্র পড়ে কিছু হবে না, তাদের বাঁচাতে কেউ আসবে না। গুরু আগুনের তাপে নিজেও জ্বলছে। বাঘিরাকে ফিল করতে পারছে তার ভাতিজাকে মেরেছে। বাঘিরা রানাকে নিয়ে ভাবছে, রানা তো কিছু যায় আসে না। তো মুভির 3টা মাথা বের করে দিয়ে এখানে ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন গুরু স্যারকে দিয়ে শুরু হয়, যে বাঘিরার হাতে মরা লোকদের ছবি বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের দেখাচ্ছে, যাতে যে যার মতো ধারণা দিয়ে তাকে হেল্প করতে পারে। এক একজন এক এক থিওরি দেয়। কেউ বলে তার কোনো গ্যাং আছে, গ্যাং নিয়ে কাজ করছে। কেউ বলে সে সিরিয়াল কিলার হতে পারে। কেউ বলে বদলা নেওয়ার জন্য এসব করছে। গুরু স্যার বলে, কারণ যেটাই হোক আমার তাকে চাই জীবিত অথবা মৃত। নারায়ণ কাকু দেখি এখানে সবাইকে কাজে লেগে পড়তে বলে কাকু বের হয়ে যাবে। নারায়ণ সামনে আসে, স্যার সে যাকে মারছে সবার ব্যাকগ্রাউন্ড তো খারাপ, সবাই ক্রিমিনাল, সে তো আমাদের কাজ সহজ করছে, তাহলে আমরা কেন তার পিছে? গুরু একটি খেঁচিয়ে বলে, কে আপনি? আপনাদের মতো লোকজনের জন্যই তারা সাহস পাচ্ছে। যার কাজ তাকে করতে হবে। সে যদি আপনার কাজ করে তাহলে আপনাকে এখানে রেখে কি হবে? হ্যাঁ, সব থানা বা ডিপার্টমেন্ট থেকে একজন করে নেওয়া হয়েছে, তো সেই সুবাদেই দক্ষিণ স্টেশন থেকে মুরব্বীকে বাঘিরার হেল্প করতে এখানে পাঠানো হয়েছে। নারায়ণ মূলত ইচ্ছে করে গুরুর চোখে একটু বোকা সাজলো, যাতে গুরু তার উপর ধ্যান না দেয়। ওদিকে বেদান্ত স্টোরে গিয়ে পুরনো ফাইল খুঁজতেছে, রানার ব্যাপারে কোনো তথ্য পায় কিনা। খুঁজতে খুঁজতে একটা ফাইল পেয়ে যায়, যেখানে রানার ছোটবেলার কেসের ব্যাপারে সামান্য লেখা ছিল। তার মাধ্যমে আমাদের দেখানো হয় যে ছোটবেলায় সে পুরো থানা না কি এটা বুঝলাম না, তাতে আগুন লাগিয়ে দেয় যাতে পুলিশ ও কিছু বাচ্চা মারা যায়। আর সেই সময় তার চেহারার অর্ধেক এভাবে পুড়ে যায়। তার ইচ্ছে হলে সে যা কিছু করতে পারে, এমন টাইপের মানুষ আর কি। যাক, ছোট থেকে যার ইতিহাস এত ভয়ানক, তার ব্যাপারে পুলিশ সার্ভারে কি আছে সেটা দেখতে বেদান্ত সার্ভারে ঢোকার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ তার কাছে অ্যাক্সেস নেই। এসব হায়ার মামলা। তখন নারায়ণ কাকু সেখানে আসে। কি ব্যাপার, আপনি কই ছিলেন? সিবিআইকে রিপোর্ট করতে স্যার। কেন? বাঘিরাকে ধরতে। বেদান্ত তাকায়। তারা দুজনে তো জানে ঘটনা কি। বাঘিরাকে দুজনের চোখে চোখে কথা হয়। কাকু বলে, স্যার আমার খোঁজে একজন হ্যাকার আছে, নাম আকাশ, যাকে দিয়ে আপনার কাজ হবে, বলে একটা কাগজ রেখে সে চলে যায়। ক্যামেরা আকাশের কাছে আসে। একটু পর বাঘিরা তার সামনে হাজির। দুজন বসে পড়ে। বাঘিরা বলে তাকে তার কাজ করতে হবে, বিনিময়ে সে তার সাধ্য মতো তাকে টাকা দিবে। আকাশ বলে, আমাকে কি করতে হবে? বেদান্ত বলে, বাঘিরাকে তৈরি করতে হবে। আকাশ বলে, আমি তো তোমার মুখ দেখলাম, আমি যদি সবাইকে বলে দেই তাহলে? বেদান্ত বলে, এতগুলো মানুষকে মারার পর আরেকজনকে মারতে কতক্ষণ সময় লাগবে? আর কিছু কি বলার লাগে? ব্যাস, পরের দিন থেকে কাজ শুরু করে দেয়। কি যেন সব আনপ্যাক করতে থাকে। একটু পর আমরা দেখি একটা পুরো সেটআপ রেডি করে ফেলেছে। ওদিকে গুরু বাঘিরের ব্যাপারে তথ্য নিতে মাঠে যাবে, কিন্তু নারায়ণকে সঙ্গে নেয় না। যখন পোর্ট এরিয়াতে এসে মানুষদের জিজ্ঞেস করতে অফিসাররা নেমে যায়, গুরুর সঙ্গে একটা লোক থাকে সব সময়, মূর্তি। সে বলে, স্যার নারায়ণের এলাকা এটা, ওকে আনলে ভালো হতো না? গুরু বলে, তোমার কি মনে হয় পুলিশরা আমাদের হেল্প করবে? তারা ঝামেলা বাড়াবে, আমাদের কাজ আমাদেরই করতে হবে। তার অফিসাররা বাঘিরের ব্যাপারে লোকজনের কাছে জিগাইতেছে, কেউ কিছু বলতে পারছে না, বা কেউ কিছু জানলেও কেন
বলবে, খালি হাতে সেখান থেকে ফিরে আসতে হয়। এদিকে বাঘিরা তার নতুন বাইক সাজাতে মাঠে নেমে পড়েছে। আকাশ সফটওয়্যার সাজাচ্ছে। এর 2 দিন পর থানায় একটা বাচ্চাকে আনা হয় যে স্কুলের অন্য বাচ্চাদের ঝটকা দিচ্ছে কারেন্টের মতো শক দিয়ে। সে এমনটা কেন করছে জানতে চাইলে পিচ্চি বলে, আমি আবিষ্কার করেছি, করতে পারি, অন্যরা সেটা মানতে চাইছে না, এই জন্য। বেদান্ত বলে, কিভাবে করেছো তুমি এটা? পিচ্চি বলে, এইভাবে ব্যাটারি লাগিয়ে ডিসি মিসি কি যেন সব বলে, যেগুলো বেদান্ত বোঝে না, আমি তো দূরের কথা। সে বলে, আচ্ছা এভাবে কত ভোল্ট বা কতখানি ঝটকা দেওয়া যাবে? পিচ্চি বলে, আর আমরা দেখি বেদান্ত তাকে আস্থানায় নিয়ে আসলো। মানে তার জন্য এমন একটা কিছু বানাতে হবে, এই জন্য আর কি। মিসিং কেসের উন্নতি হচ্ছে না, তাই লোকজন ধর্নায় বসে গেছে। গুরু তার মতো ইনভেস্টিগেশন করছে, আকাশ জাল বেচাচ্ছে। এর মাঝে থানায় আরেকটা মাতাল টাইপের মুরব্বী আসে যে বানাতে পারে। মানে বুঝেছেন তো, কথায় কথায় কথা ওঠে আর কি। বেদান্ত জানতে চাই এই গোটা থানা উড়াতে কতটুকু লাগবে। মুরব্বী বলে, এই এতটুকু, এই পরিমাণ হলেই হবে। বেদান্ত ভাবে, এমন লোকই তো আমার দরকার। ব্যাস, তাকেও আস্তানায় নিয়ে আসে। সে তার জন্য বানিয়ে দিবে। কাকু কাজে লেগে পড়ে। এরপর আকাশ বাগিরার জন্য বেশ কিছু জিনিস হাতিয়ার ডার্ক সাইড থেকে অর্ডার করে আনাই, যার মাঝে একটা মাস্কও ছিল, যেটা বেশ ভালোই লাগে। এভাবে কাজ চলতে চলতে কয়েকদিন পার হয়ে যায়। গুরু বেদান্তের থানার সবাইকে ডেকে কেসের ব্যাপারে তথ্য দিতে বলে। তারা কেন হেল্প করতে পারছে না বা তাদের কি কি করা উচিত এসব বলছে। একটু পর বেদান্ত উঠে বলে, স্যার আমাকে যেতে হবে। কথা কি শেষ? গুরু তো অবাক, সরি কি বললে? এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আর তুমি চলে যাবে? জি স্যার, যেতে হবে। কেন, কি এমন জরুরি কাজ যে তোমায় যেতে হবে? বেদান্ত বলে, স্যার একটা গাড়ি বুক দিয়েছিলাম, তার ডেলিভারি আজ। গুরু তো খুব রাগ উঠে যায়। গাড়ি? গাড়ি কিসের টাকায় আসছে, কি করছো? জানি, সবকিছু জানি। বেদান্ত বলে, স্যার এখন বাঘিরার কেস নিয়ে কথা বলতে এসেছেন, সেটাই করুন, আমায় না হয় পরে যাইনেন। গুরু বলে, হ্যাঁ অবশ্যই, দিন আসবে, চিন্তা করো না, আমি দেখে নেব তোমায়। বেদান্ত বলে, আমাকে দেখা খুবই সহজ স্যার, জাস্ট একটু দৃষ্টি পরিবর্তন করতে হবে, তাহলেই হবে, বলে সে চলে যায়। গুরু তো জিদ ওঠে, বাট কিছু করার নেই। রাতে বেদান্ত বাড়ি আসার আগে আমরা দেখি স্নেহা তার বাড়িতে এসে ডিনারের আয়োজন করেছে। একটু পর বেদান্ত আসে, কি ব্যাপার, তুমি এখানে কেন? স্নেহা বলে, সব কথা পরে, আগে যাও হাত মুখ ধুয়ে এসো। বেদান্ত বলে, তুমি এখানে কেন এসেছো? আমার কথা কি তুমি বোঝোনি? চলে যাও এখান থেকে। বাবাকে ডাকে। স্নেহা বলে, চিল্লাচিল্লি করে লাভ নেই, আমি আঙ্কেলকে মুভি দেখতে পাঠিয়েছি। আর কিসের এত রাগ দেখাচ্ছ? আমি তোমায় ছাড়ছি না বলে এত জোরে জড়িয়ে ধরে আর ছাড়ে না। বেদান্ত বুঝে যায় এ তাকে ছাড়বে না, সেও গলে যায়। ওদিকে রানা শ্রীলঙ্কা গেছে অনেক বড় একটা ডিল করতে, সে তো সেদিকে বিজি। এদিকে আকাশ কোটিয়ারের ফোন চেক করে দেখছে কি কি আছে। বেদান্ত ছোট ছোট ফাইলগুলো খুঁজে দেখতে বলছে। দেখতে দেখতে এক জায়গায় কিছু পিডিএফ ফাইল পায়। 2-1টা ওপেন করে দেখে বিদ্যুতের বিল। প্রথমে নর্মাল মনে করে, পরে দেখে হাজার হাজার টাকার বিল। কি ব্যাপার, এত টাকার বিল কিসের? ঠিকানা তো একটা বস্তির। বেদান্ত সেই জায়গাটা দেখতে বলে। আকাশ বলে, এটা তো বস্তি এলাকা, কোটিয়ান এখানে কি করছে? ব্যাস, ক্যামেরা বাইরে বাইক দেখায়, আর একটু পর আমরা দেখি বাগিরা বের হয়ে গেল। তো বস্তির এখানে আসলে হচ্ছে কি সেটা দেখাতে ক্যামেরা এখানে নিয়ে আসে, আর আমরা দেখি এখানে তো আলাদা একটা কারবার চলছে। কোটিয়ান বলেছিল অর্গান ট্রেডিং এর কথা, মনে আছে? এখানেই চলছে এই সব কিছু। একটু পর বাঘিরা চলে আসে, মুরব্বীর বানানো বম এর দরজা ভেঙে ফেলে। তারপর আর কি, লম্বা একটা ফাইট সিন চলে। যাদের উঠিয়ে আনা হয়েছে তারা তো হা করে দেখছে কে এই লোক এভাবে মেরে যাচ্ছে সবাইকে। বাঘিরা সবাইকে মেরে মুড়ে নিউজ চ্যানেলে ফোন করে এদের দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর নিউজ রিপোর্টার এসে ঘটনাটা কভার করে, আর তার কিছুক্ষণ পর গুরু টিম নিয়ে চলে আসে। সবকিছু দেখে বলে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না, আর এখানে বস্তির মাঝে এমন স্পেশালাইজ হসপিটাল বানিয়ে রেখেছে তাদের কাজ করতে। বাহ, খুব ভালো। এই খবর ভাই সাহেবের কাছে আসে যে বস্তির আস্তানা নষ্ট করে দিয়েছে বাঘিরা। তার রিয়াকশন দেখিয়ে ক্যামেরা আবার এখানে নিয়ে আসে। গুরু এদের জিগায় কে এসব করেছে, তারা কিছু বলতে পারে না। কথা শুনে বুঝতে পারে এরা কেউ এখানকার না, এদের আলাদা আলাদা প্রদেশ থেকে কিডন্যাপ করে আনা হয়েছে। ভাগ্য ভালো, বেঁচে গেল। যাও এখন নিজ নিজ এলাকায় ফিরে যাও। বাঘিরা বস্তির ওখান থেকে সব হার্ড ডিস্ক খুলে এনেছিল। আকাশ সেগুলো দেখছে, যেখানে অনেকগুলো ট্রানজেকশন দেখা যাচ্ছে, আর অধিকাংশ ট্রানজেকশন একজনের থেকে বাকি জায়গায় দেওয়া হয়েছে। বেদান্ত দেখতে বলে কে সেই একজন। আকাশ তার ছবি দেখায়, আর এখানে তার নাম বের হয় ইয়োগী। তার নাম্বারও ছিল। আকাশ কল দেয় কিন্তু ফোন বন্ধ বলে। বেদান্ত যে যে জায়গায় টাকা ট্রান্সফার হয়েছে সেই লোকেশনটা বের করতে বলে। এটা কি করে হলো বুঝলাম না। আকাশ লোকেশন দেখায়, আর ভাই সেখানে সেখানে গিয়ে উঠিয়ে আনা লোকদের উদ্ধার করে। এভাবে যখন সে বেশ কয়েকটা অপারেশন করে, নিউজে সেটা নিয়ে কথা বলা শুরু হয়। বাগিরার প্রশংসা হতে থাকে। সিদ্ধির বাবা বাগিরার এমন প্রশংসা শুনে গুরুকে প্রেসার দিয়ে থাকে সে কি করছে, তাকে ধরতে পারছে না কেন। গুরু তো তার মতো করে চেষ্টা করছে, কিন্তু বাগিরার কোনো খোঁজ পাচ্ছে না। ছেলের ছবি দেখছে আর জ্বলছে, কিন্তু কিছু করার নেই। বাগিরাকে তো সে হাতে পাচ্ছে না। বাগিরা একের পর এক তাদের প্ল্যান নষ্ট করে দিচ্ছে। যোগী
রাগে ফায়ার হয়ে যাচ্ছে, কিন্তু বাগিরাকে থামাতে পারছে না। রানা শ্রীলঙ্কা থেকে এখনো ফেরেনি, তাই সে এসব কিছু এখনো জানে না। ইয়োগি যখন নিরুপায় হয়ে পড়ে তখন গিয়ে রানাকে খবর দেয় এই হচ্ছে বাগিরা নামের কেউ তাদের পিছিয়ে পড়ে আছে, যে সব কনসাইনমেন্ট নষ্ট করে দিচ্ছে। এমনি বেদান্ত তার কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে চলতে বেদান্ত শহরের উপরে দাঁড়িয়ে নিজের অবস্থান ফিল করে আর মনে পড়ে ছোটবেলায় সে যেমন সুপারম্যান হতে চেয়েছিল এখন তেমনটাই হয়েছে। পার হয়ে যায় বেশ কিছুদিন। গুরুর বড় ভাই ফোন করে সিদ্ধির কেসের ব্যাপারে চাপ দিতে থাকে যে সে কি করছে এতদিন ধরে, কেন তাকে ধরতে পারছে না, এটা সেটা অনেক কিছু। গুরু বলে তার আরো একটু সময় লাগবে। বড় ভাই রেগে বেগে যায়, গুরুর তো জিদ উঠে যায়। সেই সময় আবার বাগিরার মাস্ক বিক্রি করতে একটা লোক আসে। গুরু তার উপর নিজের রাগ ঝাড়, কি আর করবে। যাক, রাগটাক করে অফিসে এসে রানার বস্তির আস্থানায় বাগিরা যে হামলা করেছিল সেই ফুটেজগুলো দেখতে থাকে। মানে বাগিরা ভুল করে সেখানকার সিসিটিভির ডাটা নষ্ট না করে চলে গেছিল। গুরু সেগুলো পেয়েছে, তার মারপিট দেখছে। দেখতে দেখতে তার গান ধরা আর শুট করার স্টাইল দেখে গুরু বলে, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না এ সাধারণ কোনো লোক নয়? তার হাতিয়ার চালানো দেখে মনে হচ্ছে না যে সে ট্রেনিং প্রাপ্ত? হতে পারে সে কোনো সোলজার বা ব্ল্যাক কমান্ডো বা পুলিশের লোক। পুলিশের কথা শুনে নারায়ণ কাকুর মাথা খারাপ হয়ে যায়। সে তো সেদিকে কান খাড়া করে আছে। গুরু বুঝতে পেরে তাকে সেখান থেকে যেতে বলে যে আপনি একটু যান, ঘুরে আসুন। নারায়ণ কাকু রুম থেকে বের হয়ে দে দূর। গুরু বলছে, গাইস আমরা রং রুটে যাচ্ছিলাম এতক্ষণে, আমরা কিলারকে খুঁজতেছি, কিন্তু সে যাদের মেরেছে তাদের কথা ভুলে গেছি। যারা মরেছে সবাই কোনো না কোনো অপরাধে যুক্ত। সেই অপরাধের খবর বাগিরা কি করে পেলো? যে যে মারা গেছে তাদের নামে কোনো না কোনো থানায় কমপ্লেন করা হয়েছে। এফআইআর কপি আমার কাছে আনো, তাড়াতাড়ি করো। নারায়ণ ছুটে চলেছে থানার দিকে, কারণ তার থানায় যেগুলো এফআইআর আছে সেগুলোর কপি পেলে তো ঝামেলা হয়ে যাবে। এদিকে এরা সবে দু একটা থানার রিপোর্ট পেতে শুরু করেছে। কাকু তাড়াহুড়ো করে থানায় এসে আগে বাগিরার সঙ্গে কানেক্টেড সব কমপ্লেনগুলো ডিলিট করতে শুরু করে। গুরুর লোকেরা কিছু পাওয়ার আগেই সবগুলো কমপ্লেন ডিলিট হয়ে যায়। কাকু একটুর জন্য বেঁচে গেল। কাকু শান্ত হোক। ওদিকে গুরুর লোকজন আশপাশ থানার সব কমপ্লেন পেয়ে তাকে দেখায়, যার মাঝে সাউথ স্টেশন অর্থাৎ বেদান্তের থানা থেকে কোনো রিপোর্ট তারা পায়নি। গুরু প্রথমে ভাবে, বাট বেদান্ত যেহেতু ঘুষখোর তাই ব্যাপারটা মাথায় নেয় না। সেই রাতে রানা দেশে ফেরে। ইয়োগি তার কাছে ক্ষমা চায়, সে কিছু করতে পারেনি। রানা তো কাউকে ক্ষমা করে না, বাট তাকে ছাড়ে, কারণ সে কাজের লোক। রানা বলে, এরপর বড় একটা অর্ডার আছে, এটা শেষ হওয়া অব্দি আমি যদি তোর থেকে বেটার লোক না পাই তোকে কিছু করব না। বললে যেতে ধরে থেমে যায়। আচ্ছা ও তোকে মারেনি কেন? তোকে তো সবার আগে মারার কথা। ইয়োগি বলে, ভাই আমি তো ফোন অফ করে রেখেছি, তাই আমাকে আর খুঁজে পাইনি। রানা বলে, ও তো ফোন অন কর। ভাই ফোন অন কর, চল অন কর। ইয়োগি ফোন অন করে আর সঙ্গে সঙ্গে সিগন্যাল চলে আসে আকাশের কাছে। আকাশ বাগিরাকে বলে, আর বাগিরা বের হয় ইয়োগিকে ধরার জন্য। একটু পর বাগিরা চলে আসে একটা বিল্ডিং এ, দেখে আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা। কিছুক্ষণ পর সাইড থেকে লোকজন বের হয়ে আসতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো লোক জমা হয়ে যায়। তারপর আসে বস। বাঘিরা, তুই সেই বাঘিরা? কেন পিছে পড়ে আসিস আমাদের বে? আমি তো একজনের জান নিয়ে 4 জনকে বাঁচাইতেছি। বাঘিরা বলে, কেন বে, তুই কি মানুষকে বাঁচানোর ঠেকা নিয়েছিস? নিজেকে ভগবান ভাবছিস নাকি বে? যাই হোক, হিরো ভিলেন যেহেতু এক জায়গায় হয়েছে, ডায়লগ বাজি তো চলবে, চলুক। তারা ডায়লগ চালাতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা দেখি তারপর কি হয় নাকি। রানার লোকজন আগে আসে, তারপর মারামারি শুরু হয়। ভাই তো খুব মুড নিয়ে আছে, তার কি হবে, তাকে কেউ মারতে পারবে না। বাঘিরা তাকে একটা মারে, কিন্তু ও রানা এমন করাতে বেঁচে যায়। চলছে গাড়ি যাত্রাবাড়ি। ইয়োগি রানাকে বলে, ভাই এরা দেখে নিবে ওকে, চলুন, ডিলাররা অপেক্ষা করছে, আমরা ওদিকে যাই। রানা চলে যায়। ক্যামেরা এখানে বাঘিরারা বাঘগিরিকে দেখায়। ফাইট সিনগুলো বেশ ছিল, বাট এখানে তো দেখা যাবে না। তো মূল ব্যাপারটা হলো, ভাই কচু কাটা করে যাচ্ছে, শেষের দিকে পাটাখা লেগে একটা পানির ট্যাঙ্কি পড়ে যায়, সেখানে আবার হাতাহাতি চলে। তারপর কয়েকজন বাঘিরের উপরে এসে পড়ে, সেটা দেখে আরো কয়েকজন এসে চাপ দিতে থাকে। মানে সবাই একে অপরের গায়ে পড়ে, যাতে নিচ থেকে সে বের হতে না পারে বা সেখানে চাপে মারা যায়। বাট ভাইয়ের কাছে ছিল পিচ্চির বানানো বিদ্যুতের শক্তি, যেটা বাঘিরা হাই পাওয়ারে রূপান্তর করেছিল। সেটা মেরে দেয়, যাতে ঝটকা লেগে সবাই ছিটকে পড়ে যায়, আর তার সাইড ইফেক্টে বাঘিরাও সেখানে বেহুশ হয়ে যায়। ভাগ্যক্রমে যখন এই একজন তার ওপরে গিয়ে পড়ে, তখন গিয়ে ভাইয়ের হুঁশ ফিরে আসে। ওদিকে রানা ডিলারদের সঙ্গে ডিল করছিল। ইয়োগির কাছে খবর আসে বাঘিরা তাদের লোকদের মেরে সেখান থেকে চলে গেছে। ইয়োগি রানাকে খবর দেয় যে সে বেঁচে গেছে। রানা একটু হাসে, যাক একজন তো টক্কর দেওয়ার মতো শত্রু পাওয়া গেছে। বেদান্ত স্নেহার কাছে আসে, কারণ তারও আঘাত লেগেছে। তার চোট দেখে স্নেহা একটু ইমোশনাল হয়ে যায়। বেদান্ত বলে, এই জন্যই আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম, কারণ আমি যে রাস্তায় গেছি এখানে আমার সঙ্গে যারা যুক্ত তাদেরও ক্ষতি হতে পারে। স্নেহা বলে, একজন নিখুঁত মানুষের বউ হয়ে থাকার চেয়ে এমন সুপার হিরোর বিধবা হয়ে থাকতেও আমার কাছে কোনো সমস্যা নেই। ওকে, খুব ভালো। এর 2 দিন পর সিন গুরুর কাছে আসে। তার একটা অফিসার হাতে লেখা অভিযোগ নিয়ে তার কাছে আসে, যেটা সাউথ স্টেশন থেকে সে পেয়েছে পার্সোনালি। তো কি হয়েছে? অফিসার বলে, স্যার যেদিন এই কমপ্লেনটা হয়েছিল তার পরের দিনেই বাঘিরা আসামিকে মেরেছিল। গুরুর কাছে একটা ক্লু মনে হয়, সে এমন অভিযোগের কপি যেটা অভিযোগকারীদের কাছে থাকে সেগুলো জোগাড় করতে বলে। যে যে মরেছে তাদের লিস্ট তো রয়েছেই। গুরুর লোকেরা লেগে পড়ে সেই কাজে। ব্যাস সবগুলো কমপ্লেন জমা করে পরের দিন সেগুলো গুরুকে দেখায়। গুরু দেখে খানিকটা অবাকই হয়, কারণ যতগুলো অভিযোগ ছিল সবগুলোর আসামিকে মারা হয়েছে বাঘিরার দ্বারা।
আর এই কমপ্লেনগুলো অনলাইনে রেজিস্টার নেই। গুরু সাউথ থানার কোন একটা ভোলাওয়ালা হাবিলদারকে ডেকে আনতে বলে। একটু পর এই কাকু আসে। প্রথমে বেদান্তের ছবি বের করা হয়, সে তো কারাপ, তাই গুরু তাকে স্কিপ করতে বলে। অন্য এক অফিসারের ছবি দেখিয়ে কাকুকে বলতে বলে সে কেমন মানুষ। কাকু বলে এইভাবে বেশ কয়েকজনের ছবি দেখানো হয়, মুরব্বি তাদের ব্যাপারে যা যা জানে সবকিছু বলতে থাকে যে সে কেমন টাইপের, কি কি করে এগুলো। বাট তাতে মনে হয় না এদের মাঝে কেউ বাঘিরা হতে পারে। কাকুকে যেতে বলেন। একজন যেয়ে বলে স্যার বেদান্ত একজন গোল্ড মেডেলিস্ট, সে এমন কারাপ কি করে হলো? মুরব্বি থেমে যায়। স্যার বলো, বেদান্ত স্যার তো আগে এমন ছিল না। হ্যাঁ, বিস্তারিত বল। মুরব্বি বলে স্যার শুরুতে খুব ভালো ছিল, সৎ ছিল, ঠিক মতো তার ডিউটি করছিল। একদিন কমিশনার ডেকে তাকে থামিয়ে দেয়, তার মতো করে কাজ করতে বলে, তাকে অনেক অপমানও করে। তারপর সেদিন থানায় ওই মেয়েটা মারা যায়, আমাদের সামনেই সবকিছুই ঘটে। তারপর থেকে স্যার এমন হয়ে যায়। ঠিক আছে, তুমি যাও। গুরু বেদান্তের ট্রেনিং এর ভিডিও প্লে করতে বলে। প্লে করা হয়। সেখানে যেভাবে বেদান্ত গান চালায় গুরুর সন্দেহ বাড়তে থাকে। এখানে পজ করে বস্তির যে ফুটেজ পেয়েছিল সেগুলো প্লে করতে বলে। দুজনের গান ধরার স্টাইল, গান চালানোর স্টাইল একদম সেম। সেখানে থামিয়ে গুরু বলে এবার বেদান্তের নর্মাল একটা ছবির সঙ্গে এই মাস্কটা মিলাও, দেখো ম্যাচ করে কিনা। এই সেরেছে, ম্যাচিং চলছে। এর মাঝে আরো দুইটা অফিসার আসে, কিছু বলবে, গুরু থামিয়ে দেয়। আমরা দেখি একজন ফোনে কি যেন করে ফোনটা উপরে এভাবে রেখে দিল। এখানে বেদান্ত আর বাঘিরার ফেস ম্যাচ হয়ে যায়। গুরু বুঝতে পারে তার মানে বেদান্তই বাঘিরা। যে অফিসার ফোন পকেটে রাখলো সে মূলত ভিডিও কল দিয়েছে যোগীকে। ব্যাস, যোগী দেখে ফেলে বাঘিরা আর কেউ নয়, একজন পুলিশ। রানাকে দেখায় ভাই বাঘিরাকে পাওয়া গেছে। এবার আর রানাকে কে থামায়? যোগীর ফোন আবার অন হয়। বেদান্ত রাতে তার বাসায় ছিল। আকাশ ফোন করে বলে যোগী ফোন অন করেছে অমুক জায়গায়। বেদান্ত তাকে ধরতে বের হয়ে যেতে লেগে গান না কি যেন পড়ে যাওয়ার একটা শব্দে তার বাবা জাগনা পায়। বেদান্ত তার রুমে তালামালা দিয়ে বের হয়ে যায়। তার বাবা দেখে কি ব্যাপার, এত রাতে ও কই যায়। নিচে এসে তার রুমের তালা ভেঙে ভিতরে গিয়ে দেখে এই ব্যাপার। পুরো সাজানো গোছালো প্ল্যান, সে এসব করেছে। টেবিলের উপর বাঘিরার মাছ। ব্যাস, কাকুর হুঁশ উড়ে যায়। কান্না করতে থাকে যে তার ছেলেই বাঘিরা। হায় হায়, এবার কি হবে? পুলিশ তো তাকে ছাড়বে না, সিবিআই পিছিয়ে পড়েছে। বাঘিরা যাচ্ছে যোগীকে ধরতে, মাঝে রানার কল আসে। রিসিভ করলে রানা বেদান্তের নাম নিয়ে নেয়। বেদান্ত বুঝতে পারে সে চিনে ফেলেছে তাকে। রানা আরো ঝটকা দেয়। সে বলে সে যেখানে যাচ্ছে সেখানে 50 জন লোক মরতে চলেছে, আর তার কাছে আছে স্নেহা। এখন সে যার কাছে যাবে সে বাঁচবে। স্নেহা যে তার কাছে বন্দি, এটা বেদান্তকে বুঝাতে রানা স্নেহাকে মারধর শুরু করে। তার চিল্লানির আওয়াজ বেদান্তের মাথা খারাপ করে দেয়। গাড়ি ফুল স্পিডে ছাড়ে। রানা খুব বাজেভাবে স্নেহাকে টর্চার করতে থাকে। বেদান্ত টানের উপরে আছে। একটু পর রানা দেখে স্নেহা হাসছে। কিরে হাসছিস কেন? তোর মাঙ্গেতার আসছে এই জন্য? স্নেহা বলে ও যদি বেদান্ত হতো অবশ্যই আমার কাছে আসতো আগে, কিন্তু তুই যাকে কল করেছিস ও বাঘিরা, ও এখানে নয়, আগে ওখানে যাবে। একদম তাই। বেদান্ত ঘাটে আসে যেখানে 50 জন মানুষকে মৃত্যুর জন্য ঠেলে রেখেছে রানা। বেদান্ত তাদের বাঁচানোর চেষ্টায় লেগে পড়ে। স্নেহা বলে তুই তো আমাকে মারবি, কিন্তু তোর কি হবে এটা ভেবে আমার আর ভয় লাগছে না। এখানে এক পাশে বরফ আর এক পাশে মানুষদের রাখা হয়েছে। বরফ আস্তে আস্তে গলবে আর তারা আস্তে আস্তে পানির ভিতরে ঢুকে যাবে, এমন একটা সিস্টেম। বেদান্ত চেন দিয়ে বেঁধে মানুষদের কন্টেনারটা থামিয়ে রাখার চেষ্টা করে। ওদিকে রানার লোহার একটা ডান্ডি দিয়ে স্নেহাকে এত জোরে আঘাত করে যে সে সেখানে পড়েই মারা যায়। বেদান্ত খুব করে কন্টেনার আটকে রেখেছে। একটু পর সেখানে পুলিশ পৌঁছে যায়। অবস্থা বুঝে অফিসাররা বরফের এই খাঁচায় উঠে পড়ে যাতে কন্টেনারটা না ডোবে। তারপর কন্টেনার খুলে সবাইকে বাঁচানো হয়। গুরু আসে। সবাইকে বাঁচাতে গিয়ে বাঘিরা ধরা পড়ে গেল। এই আলুর বাচ্চা মাছ খুলতে যাবে, গুরু থামায়, বলে ভিতরের যেই মানুষটা তাকে কেউ না দেখুক, ওইভাবে ওকে নিয়ে যাও। বাঘিরাকে ধরে নিয়ে যাওয়া হয়। ওদিকে রানা লাস্ট চালান রেডি করছে, আজ রাতে ডেলিভারির জন্য বের হবে। বেদান্তকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে একটা নির্জন জায়গায়। সকাল হয়ে গেছে। তার বাবা নারায়ণের কাছে গিয়ে তার উপর খুব রেগে যায় যে সে জেনেও তাকে কেন জানায়নি। সে যদি জানতো যে কোনো ভাবে তাকে ফেরাতে পারত। পুলিশের ভ্যানে অন্য যে অফিসাররা ছিল তারা তাদের সিনিয়রকে বলছে স্যার সে যা করেছে খারাপ তো করেনি, তার মতো কাজ আমাদের করারও সাহস হয় না, তাহলে তাকে মারার কি দরকার, ছেড়ে দিন না স্যার। সে কি ছাড়বে? সে তো রানার লোক, কথা শোনে না। অফিসাররা এত করে বলে সে শোনে না, গাড়ি থামাতে বলে। আর এইসব সিন কিন্তু আমরা শুরুতেই দেখেছিলাম, মনে আছে? গাড়ি থামিয়ে বেদান্তকে বের করে আনে। প্ল্যান হলো এনকাউন্টার করার। গুরু বাঘিরার কেসের পুরো ফাইল নিয়ে গেছে তার বড় ভাইয়ের কাছে জমা দেওয়ার জন্য। এদিকে কাকু কান্না করছে যে ও ছাড়া আমার কেউ নেই, তোর ছেলে হলে কি তুই এমন করে চুপ থাকতে পারতি? নারায়ণ বলে স্যার আপনার ভাগ্য ভালো যে তার মতো একটা সন্তান পেয়েছে, যদি আমার ছেলে হতো আমি কান্না করতাম না, ওর জন্য গর্বে আমার বুক ফুলে যেত। সিদ্ধির বাবা ফাইল দেখে চমকে ওঠে, গুরু কি বলছো তুমি এসব? জি স্যার। কি জি স্যার? তুমি বাঘিরাকে ধরতে পারোনি? কাহিনীতে হালকা টুইস্ট। এখানে এরা রেডি হচ্ছে এনকাউন্টারের জন্য। নারায়ণ কাকু বলছে স্যার মানুষ গান্ধীজিকে মনে রেখেছে কিন্তু তার বাবাকে কজন চেনে? আপনার কপাল দেখুন, আপনার ছেলের কাজ দেখে আপনাকে সেলুট করতে ইচ্ছে করছে। যে কেমন ছেলে আপনি জন্ম দিয়েছেন যে মানুষের নিয়ে এত ভাবে, বলে সেলুট করে। এদিকে যে অফিসার বেদান্তকে মারতে যাবে তাকেই শুট করে দেয় বাকিরা।
তারপর তারাও বেদান্তকে স্যালুট করে। বেদান্ত একটু কনফিউজড। সিদ্ধির বাবা তো গুরুর উপর খুব রেগে যায়, তাকে ধরতে পারেনি, বের হয়ে যেতে বলে। গুরুর সঙ্গে সবসময় যে মুরব্বী থাকে জিজ্ঞাসা, স্যার আপনি স্যারকে মিথ্যে বললেন কেন? আপনি তো নিজেই বাঘিরাকে মারতে চেয়েছিলেন। গুরু বলে, চেয়েছিলাম, কিন্তু সেদিনও বলেছিল মনে আছে ওকে দেখার দৃষ্টি পাল্টাতে হবে, আমি ওর ইশারা বুঝিনি, আজ বুঝেছি তাই ছেড়ে দিলাম। এরা ফোন করে গুরুকে বলে, স্যার কাজ হয়ে গেছে, ও শেষ। তখন আমাদের দেখানো হয় যে গুরু স্যার আসলে সেদিন বুঝতে পেরেছিল যখন ধোকাবাজ ইয়োগীকে কল করেছিল আর বাগিরাকে ছেড়ে দিল, কারণ তার ভাতিজা ওই সাংবাদিককে মারার পর তার কাছে সব বলে দিয়েছিল। গুরু তাকে মেরেও ছিল, পরে সাংবাদিকের বইয়ের কাছে গিয়ে ক্ষমাও চেয়েছে, তার বাচ্চার খেয়াল সে রাখবে এমনটাও বলে এসেছে যাতে সে কমপ্লেন না করে, কিন্তু বাঘিরা নিজ দায়িত্বে তাকে শেষ করে দিয়েছে। গুরু জাস্ট ইচ্ছে ছিল জানার কে এই বাঘিরা। সেই ইয়োগী বা রানার ব্যাপারে আগে থেকেই জানে, তাকে ফলোও করেছে কিন্তু ধরতে পারেনি। এই হয়েছে আর কি। ফোন বেদান্তকে দেওয়া হয়, স্যার কথা বলবে। জি স্যার। গুরু বলে, বেদান্ত তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য দুঃখিত, হয়তো স্নেহার কথা বলছে। এখন তোমায় আগে রানাকে থামাতে হবে। 2000 লোক নিয়ে মালবাহী ট্রেনে যাচ্ছে, রামেশ্বরম পোর্টে পৌঁছালে ওকে আর থামানো যাবে না, মানুষগুলোকেও বাঁচানো যাবে না। প্লিজ দেখো, এইটুকু তথ্য ছাড়া আমার কাছে তোমায় দেওয়ার মতো আর কিচ্ছু নেই। এতটুকুই তো যথেষ্ট। ট্রেন চলছে, হোস্টেসদের মাঝে ওই পিচ্চি বাচ্চাও আছে যে সবসময় শিব মন্ত্র পড়ে, সে তার মতো পড়ে যাচ্ছে। শেষ হলে মুরব্বি বলে, বেটা এখন আর কাউকে ডেকে কোনো লাভ নেই, আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। বাস বলতে দেরি, একটু পর যেতে যেতে এখানে দেখি ভাই ট্রেনের ভিতরে এসে গেছে। শুরু হয় মারামারি। কিভাবে ট্রেনের ভিতরে আসলো এটা আর আমাদের দেখানো হয় না। একজন ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে রানা বুঝতে পারে বাঘিরা এসেছে। তো এখানে কি হবে আন্দাজ তো করতেই পারছেন। লম্বা একটা ফাইট সিন চলে, ট্রেনের উপরে নিচে অনেকক্ষণ অব্দি ফাইট চলে। ইয়োগী মরে, তার লোকেরা মরে, তারপর শেষে রানা আসে, তার হাতে ভাই একটু মারটার খায়, খাবেই তো, এত বড় ভিলেনের হাতে যদি একটু মার না খায় তাহলে কি আর হবে। যাক, মার খেতে খেতে ভাই একটু কাবুই হয়ে যায়, বাট তাতে কি, আবার ওঠে। এরপর আবার দুজনের মাঝে শুরু হয়, আর এবার ভাই রানাকে মারতে মারতে একেবারে যুদ্ধবাত মতো ধরে ফেলে। তারপর ভাঙা একটা গ্লাসের টুকরো বুকের কাছে ধরে স্নেহার কথা মনে করে একেবারে বুকের ভিতরে ঢুকে দেয়। যেহেতু পুরোটা ঢুকে দিয়েছে আর কি, যত বড় হোক কি করবে, রানার খেল খতম। এরপরে বেদান্ত গিয়ে ট্রেনের ইঞ্জিন থেকে বগিটা আলাদা করে দেয় যাতে ইঞ্জিন চলে যায় আর একটু পর বগি থেমে যায়। বেদান্তের অবস্থা খুব একটা ভালো না, তারপরে কোনো মতে ট্রেন থামলে গেট খুলে দেয়, সবাই বের হয়ে ছুটতে থাকে। পিচ্চি একবার ঘুরে দেখে, এখানে নিউজ চ্যানেলকে আগে বলা হয়েছিল স্টেশনে অপেক্ষা করতে যে নিউজ আসবে। একটু পর ভাই সাহেব এদিকে তাকালে দেখে অনেকগুলো মানুষ একসঙ্গে আসছে, কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। বেদান্ত লোকাল বাসে চলে যাচ্ছে যাতে কেউ তাকে চিনতে না পারে। আস্তে আস্তে ক্যামেরা জুম আউট হয় আর স্ক্রিনের আলো নিভে গিয়ে একটু পর চালু হয় রেল মিনিস্টার রামাস্বামীর বাড়িতে। গুরু স্যার এসেছে তার কাছে একটা ফাইল নিয়ে, বলছে স্যার এসব হিউম্যান ট্রাফিকিং এর কাজ ছেড়ে দিন, আপনার হাত রয়েছে এসবের মাঝে আমরা জানি, তাই প্রথমে আপনাকে অন করতে এসেছি। এসব আরো 2-4টা কথা বলে যাবে। মিনিস্টার ভয় দেখায়, কে আমার কি করবে, কেউ তার কিচ্ছু করতে পারবে না, এটা সেটা লেস পিতা অনেক কিছু, কে আসবে, কে ধরবে আমাকে। গুরু বলে ওঠে, বাঘিরা। চিতা এসে লাভ দিয়ে বাঘিরার বাইক ফলো করে। তারপর মরুর মাঝে দেখা যায় বাঘিরার মাস্ক পরে রয়েছে আর লেখা ওঠে চ্যাপ্টার 8 আই এম নট ডান ইয়েট। মানে বাঘিরার আবার ফিরে আসার আভাস দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। আসলে কি বলবো, পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে যাদের ভাগ্য এতটা ভালো যে তারা অন্যের জন্য বেঁচেছে। আপনি আমি চাইলেও এমনটা হতে পারবো না, আসলেই এর জন্য তকদির লাগে। আপনি চাইলেই রাস্তায় বের হয়ে কারো হেল্প করতে পারবেন না, বাট তাদের দেখুন যারা নির্দ্বিধায় মানুষের পাশে দাঁড়ায়, কোনো লাভ ক্ষতির কথা না ভেবে মানুষ দেশ সেবার জন্য নিজেদের জান বাজি ধরে। আমাদের দেশের এখন যে অবস্থা, কিছু সুপার হিরোর খুব দরকার। মানুষ বাঁচতে হিমশিম খাচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই দুশ্চিন্তায় আছে, না জানে কি ঘটে, অথচ উপরে বসা মানুষগুলোর যেন দেশ বা দেশের মানুষদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সবাই নিজেদের রাস্তা বানাতে বিজি। এখন কারো উপর ভরসা করার মতো সাহস আমাদের আর হচ্ছে না। এই সময় সব থেকে বেটার উপায় হলো আমাদের নিজেরা নিজেদের হেল্প করা। যে উড়ে উড়ে মানুষদের বাঁচাতে পারে সে সুপার হিরো হলে, আপনি যদি একজন অসহায় শীতে কাঁপা মানুষের পাশে গিয়েও দাঁড়ান, আমার মনে হয় সেটাও কোনো সুপার হিরোর থেকে ছোট কোনো কাজ নয়। কেন মানুষরা বলে আমাদের সবার মাঝে একজন সুপার হিরোর মতো ভালো দিক রয়েছে, বাট সবাই তা বের করে সামনে রাখতে পারে না। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সঙ্গে যারা ভিডিও দেখে কোনো এখনো রিয়াক্ট করেনি তাদেরকেও একটু বুঝ দান করুক। কেবারে একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয়, হ্যাঁ? আচ্ছা, ওপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, গিয়ে সেখানে একটু ফলো মলো দিয়ে আসতে পারেন। আর যারা সব অভিমান ভুলে বা অভিমান মনে রেখে ভিডিওতে রিয়াক্ট করছেন, ভিডিওর জন্য এতদিন ধরে অপেক্ষা করেও ভালোবাসা দেখাচ্ছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। এমন দুঃসময়ে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।